সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়াং পেন পিস অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ইন্ডিয়ান ফুটবল ডেলি। আর বেশ কিছু বিষয় রয়েছে, কিছু ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে, কিছু কনফিউজিং ব্যাপার রয়েছে এবং অবশ্যই একটা ফানি নতুন আপডেট রয়েছে ওভারঅল ওয়ার্ল্ড ফুটবলের জন্য। অবশ্যই সব কিছু নিয়েই কথা বলবো। চোট আঘাত প্লেয়ার আসা সব কিছু কিন্তু ভিডিওর মধ্যে মজুদ থাকতে চলেছে। আর হ্যাঁ, রিসেন্টলি কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করছি টাইম স্ট্যাম্প দিয়ে দেওয়ার, যাতে যার যেখানে পছন্দ, যেখানে যা দরকার সেই জায়গাগুলো দেখতে পারো। তো ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারো টাইম স্ট্যাম্পের জন্য, বা ভিডিওর উপর ক্লিক করেও কিন্তু চ্যাপ্টার বা টাইম স্ট্যাম্প খুঁজে পাওয়া যায়। সো প্লিজ সেখান থেকেও ভিডিও যা দেখার রয়েছে, যে পোর্শনটা যার দেখার রয়েছে সেই জায়গাটা দেখে নিতে পারো। শুরু করবো যেটাতে, সেটা হচ্ছে ফানি ব্যাপারটা। আমাদের ওভারঅল ওয়ার্ল্ড ফুটবলের জন্য একটা মারাত্মক ফানি নতুন বিষয় আসতে চলেছে মাঠের মধ্যে। শুরুতে হয়তো এটা ফানি লাগতে পারে, বাট কোথাও যখন এটা মাঠে অ্যাপ্লাই হবে মনে হবে হ্যাঁ ঠিকই হলো। কারণ নতুন একটা কার্ড কিন্তু মাঠে লঞ্চ হতে যাচ্ছে, সেটা হচ্ছে ব্লু কার্ড। আইএফএবি যারা ফিফার সমস্ত ধরনের যে রেফারিং রুল রয়েছে সেটা বানিয়ে থাকে, সেই রুল অনুযায়ী কিন্তু নতুন এই ব্লু কার্ড আসছে। ব্লু কার্ড তারাই দেখবে যে প্লেয়ার বলকে টার্গেট না করে ম্যানকে টার্গেট করে ফাউল করবে। বিশেষ করে যখন একটা অ্যাটাক বিল্ড আপ হবে, যেটা আমরা বলি সিনিক্যাল ফাউল, সেই সিনিক্যাল ফাউল বা খেলাকে ডিসরাপ্ট করার জন্য উদ্দেশ্য যেখানে বল থাকবে না, প্লেয়ার থাকবে, তাকে আটকে দেওয়া হবে, তাকে ফাউল করা হবে, ঠেলাঠেলি করা হবে, ধাক্কা মারা হবে, জার্সি পুল করা হবে, সেই মুহূর্তে কিন্তু সেই প্লেয়ারটিকে ইয়েলো কার্ডের বদলে ব্লু কার্ড দেখানো হবে এবং তাকে 10 মিনিটের জন্য মাঠের বাইরে করে দেওয়া হবে। ফানি ব্যাপার, ইন্টারেস্টিং লাগবে। এবং প্রথম কোন প্লেয়ার ব্লু কার্ড খায় ওভারঅল যে কোনো ফুটবলই হোক, দেশের হয়ে বা ক্লাবের হয়ে, সেটাও কিন্তু হিস্ট্রি বুকে তার নাম উঠে যাবে। তাকে যেভাবেই হোক না কেন আমরা মনে রাখবো। কিন্তু এটা কতটা গেমের ওপর এফেক্ট ফেলতে পারে, বা কতজন প্লেয়ার একসাথে ব্লু কার্ড খেয়ে মাঠের বাইরে যেতে পারে, সেটাও কিন্তু একটা ব্যাপার। যে একটা প্লেয়ার যখন চলে গেল, সেই টিমের যদি আরও একজন প্লেয়ার 10 মিনিটের মধ্যে আবার একটা প্লেয়ারকে এরকম ফাউল করে, যেটার কোনো ইন্টেনশন, বল থাকবে না, প্লেয়ার থাকবে, তাহলে আবারও একটা ব্লু কার্ড, আবারও 10 মিনিটের জন্য মাঠের বাইরে। তো সেখানে একটা সেই টিমের কিন্তু ব্যাঘাত ঘটবে। তো এটা কতদিন অবধি দেশগুলো, ক্লাবগুলো তারা মানতে চাইবে, কোশ্চেন কিন্তু উঠতেই পারে। বাট হ্যাঁ, শুরুর দিকে এটা যথেষ্ট ফানি লাগবে, ইন্টারেস্টিং লাগবে এবং অনেকে আমরা ওয়েট করে থাকবো। রেড কার্ড, ইয়েলো কার্ড তো অনেক হয়েছে, ব্লু কার্ড কে খাবে ভাই? এবং তোমাদের কি মনে হয় কোন প্লেয়ার রয়েছে ইন্ডিয়ান ফুটবলে বা ওভারঅল ওয়ার্ল্ড ফুটবলে ম্যাক্সিমাম ব্লু কার্ড যে কোনো মুহূর্তে খাওয়ার জন্য সব থেকে বেশি দাবিদার হওয়ার ক্ষমতা রাখবে? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাও, আমিও জানলে খুশি হব। বা আমারও যা যা মনের মধ্যে রয়েছে প্লেয়ারদের নাম এই মুহূর্তে ইন্ডিয়ান ফুটবলে বা ওয়ার্ল্ড ফুটবলের নিরিখে, সেইগুলো কতটা মেলে দেখা যাবে। কমেন্টে না হয় রিপ্লাই দিতে থাকবো। এর পরের ব্যাপারটা অবশ্যই বলতে, কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলের ক্ষেত্রে একটা বিরাট বড় কয়েক ঘন্টার মধ্যে একটা মিসহ্যাপ ঘটে গেছে। যে আমাদের চলছিল আন্ডার-19 সাব ওমেন্স চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে, খুব ভালো ফাইনাল হচ্ছিল, যারা খেলাটা দেখছিল তারা জানে। এবং আমরা লিড নিয়ে বহুক্ষণ ধরেছিলাম, বাট একদম শেষ মুহূর্তে বাংলাদেশ কিন্তু ইকোলাইজার নিয়ে আসে এবং তারপরে ম্যাচটা সরাসরি চলে যায় পেনাল্টি শ্যুট আউটে। এবং সেখানে যখন ড্র হয়ে যায়, 5-5 হয়ে যায়, চলে যায় সাডেন ডেথে। এবং তারপরেও 11-11 লাস্ট কবে এরকম দেখেছি মনে পড়ছে না। আমাদের লোকাল পাড়া ফুটবলে আমরা এরকম দেখতেই পারি বা ক্ষেপের মাঠে দেখতে পারি, বাট এই ধরনের একটা অফিসিয়াল টুর্নামেন্টে 11-11 পেনাল্টি শ্যুট আউট আমার সিরিয়াসলি মনে পড়ছে না। তোমাদের যদি মনে পড়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তারপর যেটা হয়, যে ইনসিডেন্টটা ক্রিয়েট হয়, যে রেফারি কিন্তু দুটো টিমের ক্যাপ্টেনকে ডেকে বা অর্গানাইজারদের ডেকে ঠিক করে নেন যে টস করে ফাইনালের উইনার নির্ধারণ হবে। এবং সেখানে টসে আমরা জিতে যাই, কোথাও আমাদেরকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশ এই ব্যাপারটা মানতে চায়নি। বাংলাদেশ বলেছিল এটা রব করা হচ্ছে। এখানে কোথাও কোনোভাবে টসের নিয়ম কিন্তু না ফিফাতে রয়েছে না আমাদের সাফে রয়েছে। তো এটাকে আমরা মানছি না, আমরা মাঠ ছাড়ছি না, কোনোভাবেই ইন্ডিয়াকে এখান থেকে উইনার ঘোষণাটা আমরা মেনে নেব না। যদি ফিফার রুলবুক দেখা হয় তাহলে এটা তো ঠিক কথাই, সাফের রুলবুক অনুযায়ী এটা ঠিক কথা। কিন্তু এখানে প্রশ্ন উঠবে, যারা ওখানে অর্গানাইজিংয়ের দায়িত্বে ছিল, যারা কোথাও অর্গানাইজার হিসাবে ভূমিকা পালন করছিলেন, ম্যাচ কমিশনার বা অন্যান্য অথরিটিস, ইভেন দ্য ম্যাচ রেফারিজ, অবশ্যই মহিলা রেফারিরা ছিলেন, কিন্তু যেই থাকুক না কেন তারা নিশ্চিতভাবে ফুটবলের নিয়মটা জানতেন যে এই টসের সিস্টেম কিন্তু বহুদিন হলো বন্ধ হয়ে গেছে। এটা আমাদের লোকাল পাড়া ফুটবলে চলে, ভালো কথা। বাচ্চারা যখন ফুটবল খেলে তখন কিছু করা যায় না, টস করে যা হোক করে আমরা শেষ করে দিই, ঠিক আছে। বাট এটা এই ধরনের একটা টুর্নামেন্টে যে কতটা ঠিক ভুল সেটা নিয়ে ভাবা দরকার। কারণ এই ধরনের যদি কোনো ব্যাপার ওখানে শেষ হয়ে যেত, তাহলে আরও বড় শাস্তি হয়তো ফিফার তরফ থেকে সাফের ওপরে নেমে আসতে পারতো। এবং সেটাই বাংলাদেশ কিন্তু প্রতিবাদ জানায় এবং তারা মাঠ ছাড়ে না এবং ইন্ডিয়ান টিম কিন্তু চলে যায় ড্রেসিং রুমে। পরবর্তীতে যেটা ঠিক হয়েছে, বহু ঘটনা তার মাঝে ঘটে গেছে, বহু রকম টাইম বেঁধে দেওয়া হয়েছে, এর মধ্যে মাঠে আসতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। ফ্যানরা মাঠ ছাড়েনি, যেটা ফাইনালি হয়েছে
যে এই ট্রফিটা পুরোপুরি আমাদের ঘরে আসছে না, এই ট্রফিটা দুটো জায়গাতে ভাগ হয়ে যাচ্ছে এবং জয়েন্ট উইনার হিসেবে কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ দুটো টিমকে ঘোষণা করা হচ্ছে। ডিক্লারেশন এসে যাবে, সেটা কতটা ইন্ডিয়ান ন্যাশনাল টিম মানতে চাইবে সেটা পরের ব্যাপার। বাট হ্যাঁ, যদি রুল বুকে এরকম থাকে যে সত্যি টস করে কিছু হবে না, তাহলে সেটা মেনে নেওয়াটাই ভালো, কারণ পরে যদি ফিফার কোনো রকম শাস্তি কারোর ওপর আসে সেটা আরও খারাপ দিক হবে। ঠিক আছে, চলো, আমাদের মেয়েরা ভালো খেলেছে এবং বাংলাদেশও শেষ অবধি ভালো ফাইট দিয়েছে, কোথাও আমরা ডিজার্ভিং উইনার ছিলাম যেভাবে এগিয়েছিলাম ম্যাচটাতে, বাট হয়নি, পরের বার হবে, কোনো চাপ নেই, আমরা কিন্তু বেটার করছি বাকিদের থেকে, এইটুকু বলে দেওয়া যেতে পারে। আচ্ছা, এরপর সরাসরি ঢুকবো কিন্তু প্লেয়ারদের চোট আঘাত বা অ্যারাইভেলের খবর নিয়ে, যেখানে প্রথমে ইস্টবেঙ্গলের কথা বলতে হয়। সাউল ক্রেসপো, সকাল থেকে একটা রিপোর্ট ঘুরতে থাকে যে সাউল ক্রেসপো নাকি 3 সপ্তাহের জন্য আপাতত মাঠের বাইরে, যেটা ইস্টবেঙ্গলের জন্য শুরুতে মনে হয়েছিল যে একটা বিরাট বড় ব্লো, বাট পরে যতটুকু আরও বিভিন্ন জায়গা থেকে আপডেট উঠে আসে সেখানে জানা যাচ্ছে যে না, এতটাও সিরিয়াস না, বাট হ্যাঁ 1 থেকে 1.5 সপ্তাহ, 10 থেকে 12 দিন এটা কোথাও অ্যাজিউম করা হচ্ছে যে এই সময়টা সাউল ক্রেসপোকে মাঠের বাইরে থাকতে হবে, যেটা সত্যি এই টাইম ফ্রেমটাকে ধরলে সিরিয়াসলি ইস্টবেঙ্গলের জন্য একটা বড় রকমের ব্লো। কিন্তু সেটা যে 3 সপ্তাহ হবে না, এটাও একদিকে স্বস্তি। তবে অবশ্যই মাঝ মাঠে যেভাবে কোথাও বিল্ড আপটা দেখা যাচ্ছিলো, কন্ট্রোলটা দেখা যাচ্ছিলো, সেটা পরের যে ম্যাচ রয়েছে সেখানে সৌভিককেও পাওয়া যাবে না, কারণ সৌভিকের যে সুপার কাপের রেড কার্ড ছিল সেই রেড কার্ডটাও কিন্তু সাসপেনশন তার বাকি রয়েছে। অলরেডি একটা ম্যাচ সাসপেনশন কাটিয়েছে, সেটা আইএসএলের 4টে ইয়েলো কার্ডের জন্য। অলরেডি সুপার কাপের আরও একটা রেড কার্ডের যে সাসপেনশন সেটাও সৌভিককে কাটাতে হবে। তো কোথাও মাঝ মাঠে দুজন ইম্পর্টেন্ট প্লেয়ারকে ছাড়া আরও একটা ম্যাচ কিন্তু কার্লোস কোয়াদ্রাতকে খেলতে হবে, এবং এখানে অজয় ছেত্রী আগে ডার্বি ম্যাচটা ভালো খেলেছে, শুধুমাত্র গোল করেছে এটা না, তার পাশাপাশি মাঝ মাঠে মোটামুটি ভালো খেলেছে। ওর এজ এবং ও যেভাবে রেগুলার গেম টাইম না পেয়েও ওই ম্যাচটাকে ও অ্যাপ্রোচটা দেখিয়েছিল, সেটা কোথাও কিন্তু কোয়াদ্রাত ওর থেকে আরও বেটার কিছু এক্সপেক্ট করবেন। এবং ভিক্টর ভাস্কুয়েজ এসে যাওয়ার ফলে কোথাও মাঝ মাঠে যে একটা প্রেশার, সেই প্রেশারটা কিন্তু ইস্টবেঙ্গল অপোনেন্টকে দিতে চাইবে। সেটা দেখা যাক কত ভালোভাবে এই ম্যাচটা নর্থ ইস্টের এগেনস্টে ইস্টবেঙ্গল স্টার্ট করে এবং ফিনিশ করে। এর সাথে অবশ্যই আরও বলতে হয় যে ফেলিসিও ব্রাউন ফোর্বস তিনি কিন্তু আসছেন, এবং ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে আসছে। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, এবং ফেলিসিও ব্রাউনেরও যদি ইনস্টাগ্রামের স্ট্যাটাস চেক করা হয় তাহলে সেখানে স্টোরিতে কিন্তু জানিয়ে দিয়েছে যে সে আপাতত ফ্লাইটে রয়েছে। এবং কয়েকদিন আগের ভিডিওতে বলেছিলাম যে বৃহস্পতিবারের মধ্যে কিন্তু তার ভিসা অ্যান্ড সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার কথা, এবং ভিসা যেদিনকেই কমপ্লিট হবে, যেই মুহূর্তে হবে, টিকিট কাটাটা জাস্ট সময়ের অপেক্ষা হবে, এবং তাকে উড়িয়ে নিয়ে আসাটা ততটুকুই সময়ের অপেক্ষা। ভিসাটাই কিন্তু পেন্ডিং ছিল, যেটা বুধবার দিন সকালে, মানে গতকাল সকালের মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গল টিকিট কনফার্ম করে দেয়, এবং কালকের মধ্যে প্লেয়ার কিন্তু চলে আসছে ইস্টবেঙ্গলে। প্র্যাকটিসও খুব তাড়াতাড়ি জয়েন করে যাবে। হয়তো নর্থ ইস্টের ম্যাচে পাওয়া যাবে না, বাট পরে যে মুম্বাই ম্যাচ রয়েছে, আমার কথাটা মিলিয়ে নাও, লাস্ট যে ভিডিওতে বলেছিলাম যে মুম্বাই ম্যাচে কিন্তু ফেলিসিও ব্রাউনের ডেবিউ ইস্টবেঙ্গল জার্সিতে তোমরা দেখবে, সেটা আপাতত প্রায় শিওর হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। অ্যান্ড লাস্ট অবশ্যই শেষ করবো মোহনবাগানকে দিয়ে। ব্রেন্ডন হামিলের ইঞ্জুরি নিয়ে কোনো রকম আপডেট নেই, খুব একটা বেশি কিছু বলতেও চাই না, কারণ তাকে বেশ কিছুদিন যে পাওয়া যাবে না এটা আগে থেকে পরিষ্কার হয়ে যাচ্ছিল, বাট কতদিনের জন্য এখন অবধি ক্ল্যারিটি নেই। কিন্তু যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, যেটা নিয়ে আমি একটু কথা বেশিই বলতে চাই, সেটা হচ্ছে আনোয়ার আলীর ইঞ্জুরি। দেখো, তাকে যে নামানোটা ঠিক ছিল না, ঝুঁকিপূর্ণ ছিল, এই ছিল সেই ছিল, আমরা অনেক আলোচনা করেছি, আর নতুন কিছু ব্যাপার না, সবাই মেনেও নিচ্ছে যে হ্যাঁ, আনোয়ারকে নামানোটা ঠিক হয়নি। না তো সেটা মোহনবাগানের জন্য, না তো সেটা আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য, কারোর জন্যই কিন্তু এটা একদমই ঠিক ডিসিশন ছিল না। বাট দেখো, অনেক সময় কী হয় যে মনে হয় প্লেয়ারটা ঠিক রয়েছে, ভালো রয়েছে, খেলতে পারবে, সব কিছু ঠিক আছে, হয়তো একটা রিস্ক নিতেও হয়। সেই রিস্কটাই সেদিনকে হাওয়াস নিয়েছিলেন, যেহেতু ডিফেন্সে একটু প্রবলেম ছিল। বাট হ্যাঁ, ওকে ছাড়াও কিন্তু ম্যাচটাতে হাওয়াস সেম অ্যাপ্রোচে যেতে পারতেন। 12 মিনিট যেটা হয়েছে, তারপর থেকে তো বাকি ম্যাচটা অন্য কাউকেই খেলতে হলো। কিন্তু এখানে যেটা মেন ব্যাপার, আনোয়ারের ইঞ্জুরির থেকেও আরও যেটা খারাপ ব্যাপার, সেটা হচ্ছে যেভাবে ওর ইঞ্জুরি নিয়ে রিউমার উঠছে। গত কয়েকদিন ধরে বাংলার বিভিন্ন মিডিয়া, বিভিন্ন টুইটার হ্যান্ডেল, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেখান থেকে ক্লেম করা হচ্ছিল 2 সপ্তাহ 3 সপ্তাহ আনোয়ার বাইরে যাবে। এবং তারপর আজকে যে জিনিসটা সামনে এসেছে, প্রথমে যেটা সন্ধ্যেবেলায় সবাই লক্ষ্য করে যে আশিস নেগি ফ্রম খেল নাও অফিসিয়াল তাদের ইউটিউব চ্যানেলে যে লাইভ হয়, আমরা জানি, সেটা আমরা খুব এনজয় করি। ইন্ডিয়ান ফুটবলের প্রচুর আপডেট জানা যায়, প্রচুর ইনসাইডের স্টোরি জানা যায়, প্রচুর কিছু ব্যাপার আমরা জানতে পারি, বুঝতে পারি। এবং যারা আমরা ফুটবলের আর্ডেন্ট ফ্যান, যাদের সাথে কোনোভাবে জার্নালিজমের যোগাযোগ নেই, ফিল্ড রিপোর্টিংয়ের যোগাযোগ নেই, তাদের কাছে, মানে বিশেষ করে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে কিন্তু এই ধরনের প্ল্যাটফর্মগুলো ভীষণভাবে হেল্প করে, যে কী হচ্ছে অ্যাকচুয়ালি ডিটেলসে জানা, এবং এইরকম একজন টপ লেভেলের রিপোর্টারের থেকে জানা। এবং সেখানে তিনি মেনশন করেন, লাস্ট লাইভটা দেখতে পারো, 16-17 মিনিটের মাথায় ওই পোর্শনটা আসে যেখানে সন্দেশের ইঞ্জুরি তো হচ্ছে একটা বড় ব্লো আমাদের জন্য, আমরা আগে থেকেই জানি। তার সাথে আনোয়ারকেও পাওয়া যাবে না মিনিমাম 8 উইকস।
এই 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 টার্মটা কিন্তু আশিস ভাইয়ের থেকে আমরা রিসিভ করি এবং সেখানে আশিস ভাই সরাসরি জানিয়ে দেয়, ডিরেক্টলি জানিয়ে দেয় যে 8 উইকসের জন্য মোহনবাগান এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিম আনোয়ার আলীকে মিস করতে যাচ্ছে এবং তাকে তাড়াহুড়ো করে নামানো, তার বাল্কি ফিগার হয়ে যাওয়া এবং সেখান থেকে তার ওয়েট গেইন করা, সেটা কোথাও মাঠে গিয়ে হ্যামস্ট্রিংয়ের যে ইঞ্জুরি রয়েছে সেটাকে বাড়িয়ে দেয়। এই ডিসিশন কেন মোহনবাগান নিয়েছিল, মোহনবাগানকে অ্যান্সার করতে হবে। ইভেন আমরাও বলছি, ইন্ডিয়ান ফুটবল ফ্যান হিসেবে আমরাও বলছি যে কেন মোহনবাগান তাকে নামিয়েছিল। অবশ্যই কাউকে না কাউকে তো উত্তরটা একটা সময় দিতে হতোই, কিন্তু যদি সত্যি সেটা 8 উইকস হতো তাহলে ঠিক আছে। এবং তারপরে সবাই এটা নিয়ে আলোচনা করতে শুরু করে যে আশিস নেগি ভাই বলে দিয়েছে 8 উইকসের জন্য আনোয়ার আলী মাঠের বাইরে। তারপরে যখন মার্কাসকে জানতে চাওয়া হয়, মার্কাস কিন্তু জানিয়ে দেয় যে এতটাও সিরিয়াস না, 14 ফেব্রুয়ারি যে গোয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে মোহনবাগানের, সেই ম্যাচেই হয়তো আনোয়ার আলী ফিরতে চলেছে। এবার এখানেই শুরু হয়ে যায় আসল কন্ট্রাডিকশন। আমরা যারা নর্মাল ফুটবল ফ্যান তারা আমরা ওয়েট করে থাকি যে জার্নালিস্টরা কী বলছে, তারা রিপোর্টে কী মেনশন করছে, সেটা যে কোনো জায়গা থেকেও। সেখানে যখন টপ দুটো জায়গাতে এই ধরনের কন্ট্রাডিকশন উঠে আসে এবং খেলনাও কতটা ইন্ডিয়ান ফুটবলের সাথে কানেক্টেড আমরা জানি, মার্কাস কতটা ইন্ডিয়ান ফুটবলের সাথে কানেক্টেড আমরা জানি, এবং দুটো জায়গা থেকে যখন দুরকম আপডেট উঠে আসে, দুরকম কোথাও ইনফরমেশন শেয়ার করা হয়, তখনই কিন্তু সবচেয়ে বড় কনফিউশনটা ক্রিয়েট হয়। এবং এখানে আমি বারবার একটা জিনিস বলে এসেছি, আমার অন্ততপক্ষে যতটুকু লিমিটেশন রয়েছে তার মধ্যেই, যে ক্লাবগুলো আমাদের ইন্ডিয়ান ফুটবলে খুব কম ক্লাব রয়েছে যারা প্লেয়ারদের প্রপার ইনজুরি স্ট্যাটাস রয়েছে, যে কী ইনজুরি হয়েছে, কতদিন মাঠের বাইরে থাকবে, কিভাবে তার রিহাব হবে, এই জিনিসকে জানাই। এতটা ডিটেলস হয়তো কিছু হয় না, বাট কিছুটা অন্তত জানাই। কিন্তু সেখানে সেই ক্লাবের সংখ্যাটা কম বা সেই আপডেটের সংখ্যা আরও কম, এবং ম্যাক্সিমাম ক্লাব কিন্তু এই ক্ষেত্রে ট্রান্সপারেন্সি রাখে না। আমরা ওয়ার্ল্ড ফুটবলে বড় থেকে ছোট সমস্ত ক্লাবকে দেখি, একটা প্লেয়ার যখন ইনজুর্ড হয়ে যায় সঙ্গে সঙ্গে তার কিন্তু একটা ক্লাব স্টেটমেন্ট বেরিয়ে আসে, তার কী ইনজুরি হয়েছে, তার রিপোর্টে কী ধরা পড়েছে, কোথায় তার ট্রিটমেন্ট হবে, কতদিন এক্সপেক্ট করা হচ্ছে সে মাঠের বাইরে থাকবে। আমরা কেন এই জিনিসটা ইন্ডিয়ান ফুটবলে দেখতে পাই না? বারবার করে কিন্তু ফ্যানরা প্রশ্ন তোলে। যদি ক্লাবের তরফ থেকে সেই ট্রান্সপারেন্সি থাকে, যদি ক্লাবের তরফ থেকে ফ্যানেদের সাথে ডিরেক্ট এখানে সম্পর্কটা থাকে যে আমার ভাই এই প্লেয়ার এত মিনিটে চোট পেয়েছিল, তার এখানে সমস্যা হয়েছে, সে এই টেস্টের মাধ্যমে গেছে এবং তার পার্টিকুলার এই জিনিসটা হয়েছে এবং সে এতদিনের জন্য মাঠের বাইরে থাকবে, ব্যাস ফ্যানরা কিন্তু শান্ত হয়ে যাবে। ফ্যানরা আর কোনো জার্নালিস্টের কাছে গিয়ে বলবে না স্যার 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 প্লিজ আপডেট দিজিয়ে, কেউ জিজ্ঞাসা করবে না। আমরা এখানে এটাই চাই যে প্রত্যেকটা ক্লাব, আইএসএল, আই লিগ, যেখানে যা ক্লাব রয়েছে প্রত্যেকেরই তো ফ্যান বেস রয়েছে, প্রত্যেকের ফ্যানরাই তাদের প্লেয়ারদেরকে নিয়ে চিন্তায় থাকে, তাহলে কেন ক্লাবগুলো সেই ট্রান্সপারেন্সিটা দেখায় না? এইটুকু ট্রান্সপারেন্সি কিন্তু ফ্যানরা এক্সপেক্ট করে, কারণ প্লেয়াররা কোথাও ফ্যানেদের কিন্তু খুব কাছাকাছি একটা জায়গাতে থাকে। তাদের মাঠে না পাওয়াটা, তাদের মাঠে না পাওয়ার ফলে তার ক্লাবের ক্ষতি হওয়াটা, এটা কিন্তু একটা ফ্যানকে হিট করে এবং এই জিনিসটা ফ্যানরা ডিজার্ভ করে। কারণ ক্লাবের সাথে, প্লেয়ারদের সাথে ফ্যানেদের যে সম্পর্ক, সেই সম্পর্ক সিরিয়াসলি একটা অবিচ্ছিন্ন সম্পর্ক হয়। আমরা এটা ওয়ার্ল্ড ফুটবলে দেখি, বড় বড় ক্লাবে দেখি, আমাদের এখানে দেখি না, এটা আমাদের বড় ল্যাক রয়েছে। এবার যদি আসল পয়েন্টে আসি যে আনোয়ার আলীকে সত্যিই কতদিনের জন্য পাওয়া যাবে না, দেখো একদিকে আশিস নেগি এরকম একটা কথা বলেছে, যতদিন না আনোয়ার ফিরছে ততদিন তুমি আশিস নেগিকে কোনোভাবে কাউন্টার করতে পারবে না, বা মোহনবাগানের তরফ থেকে বা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের তরফ থেকে যতক্ষণ না কোনো রকম আপডেট আসছে। যদি 8 উইকস হয় তাহলে তো আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনস ম্যাচেও পাওয়া যাবে না। আমি এখানে এক্সপেক্ট করছি না যে আমাদের ন্যাশনাল টিম থেকে কিছু আসবে, যেহেতু ন্যাশনাল টিমের ম্যাচ খেলতে গিয়ে আনোয়ার চোট পায়নি। এখানে কোথাও এক্সপেক্ট করছি যে মোহনবাগানকে এটা ক্ল্যারিফাই করতে হবে, বাট মোহনবাগান যদি ক্ল্যারিফাই না করে তাহলে যতক্ষণ না আনোয়ার আলী মাঠে নামছে, যতক্ষণ না তাকে আমরা টিম লিস্টে দেখছি বা মাঠে খেলতে দেখছি, ততক্ষণ তুমি আশিস নেগিকে এখানে কাউন্টার করতে পারবে না। এবং এখানে মার্কাসের যে আপডেটটা দিয়েছে সেটাকেও এখন আমাদের মাথায় রাখতে হবে। বাট মার্কাসের কথা মতো 14 ফেব্রুয়ারিতে যদি আনোয়ার ফিরে যায় তাহলে তো এখানে গিয়ে আশিস নেগি কাউন্টার্ড হবেই, কোনো কথা নেই। কিন্তু যদি না হয় তখন আবার লোকে মার্কাসের সাথে বোঝাপড়া করবে। এবং মার্কাস 8ই ডিসেম্বর 2023 আপডেট দিয়েছিল যে সাহাল আব্দুল সামাদ তাকে 14 ডেজের মতো পাওয়া যাবে না, 14 ডেজের মতো তার ইনজুরি তাকে ভোগাবে, তারপর সে ফিট হয়ে মাঠে নেমে যাবে। কিন্তু সাহাল আব্দুল সামাদ তারপরে কবে কম্পিটিটিভ ম্যাচ খেলতে নেমেছিল আমরা সবাই জানি, 23 জানুয়ারি 2024, সেটাও সাবস্টিটিউট হিসাবে এশিয়ান কাপের ম্যাচে। সো মোটামুটি সেই অ্যানাউন্সের ডেট থেকে, মার্কাসের বলে দেওয়ার ডেট থেকে কিন্তু 1 মাস 16 দিন পর সাহাল আব্দুল সামাদ মাঠে নামতে পেরেছিল। তো কোথাও এই যে জিনিসটা রয়েছে, এই যে ব্যাপারটা রয়েছে যে আলটিমেট কবে পাওয়া যাবে কি যাবে না, সেটা যতদিন না ফ্যানরা মাঠে দেখতে পাচ্ছে ততদিন দুদিক থেকে দুরকম আপডেটকে এখানে গিলতে হবে, কন্ট্রাডিকশনটা নিয়ে থাকতে হবে, কনফিউশনটা নিয়ে থাকতে হবে, এবং তারপরে তো ভাই বাজারে বহু লোকজন রয়েছে এসে কনফিউশনটা ক্রিয়েট করে দেওয়ার জন্য।
আমি যেটা ফাইনালি চাই যে এখানে ক্লাব এগিয়ে আসুক, ক্লাবের তরফ থেকে একটা স্টেটমেন্ট জারি হোক যে আনোয়ার ঠিক কত দিনের মধ্যে মাঠে ফিরতে পারছে, তাহলেই কোথাও ফ্যানরা কিন্তু এই যে বাজার চলতি বিভিন্ন রিউমার থাকছে সেখান থেকে অ্যাটলিস্ট দূরে থেকে স্যাটিসফাইড থাকতে পারবে। সো দ্যাটস ইট, দ্যাটস অল, বাস, এর বেশি আর কিছু না। আনোয়ারকে আমরা চাই খুব তাড়াতাড়ি মাঠে ফিরে আসতে দেখতে, কারণ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনসের ম্যাচে ওকে ডেসপারেটলি লাগবে। সন্দেশ ঝিঙ্গান থাকছে না চোটের জন্য, সেও দেখো দেশে নেই, বিদেশে রয়েছে। আনোয়ারকে চাই খুব তাড়াতাড়ি ফিরে আসুক। আফগানিস্তানের এগেনস্টে দুটো ম্যাচ রয়েছে, সেখানে কিন্তু আনোয়ারকে ভীষণভাবে আমাদের দরকার লাগবে। আফগানিস্তান ফিজিক্যাল ফুটবল খেলে, প্লেয়ারদের হাইট বলো, ফিজিক কোয়ালিটি বলো, সেখানে সন্দেশ অ্যান্ড আনোয়ার যদি না থাকে তার চেয়ে বড় নাইটমেয়ার আর কিছু হতে পারে না। কারণ যা খারাপ সময় যাচ্ছে, জানি না, সিরিয়াসলি জানি না। কাতার কুয়েত ম্যাচ তো অনেক দূর, আগে আফগানিস্তানের দুটো ম্যাচ থেকে আমাদের 3-6 পয়েন্ট তুলতে হবে, এবং সেখানে ডিফেন্স একটা বিরাট বড় রোল কিন্তু প্লে করবে। সো এই ভিডিওটা এই অবধি। এবার যা কিছু তোমাদের ওপিনিয়ন্স রয়েছে রিগার্ডিং অল দিস থিংস অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।